সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকার জেনেভা ক্যাম্প এক বিস্ময়। বাংলাদেশে আটকে পড়া বিহারীদের সবচেয়ে বড় আবাসস্থল এটি। এখানে বসবাসকারী মানুষরা যেমন মানবেতর জীবনযাপন করে, তেমনি এই বৃহৎ এলাকাটিকে ঘিরে গড়ে উঠেছে নানামুখী অপরাধ চক্র। এই এলাকাটি আলোচিত সমালোচিত রয়েছে বিভিন্ন রকমের অসামাজিক অপকর্মের জন্য। ঢাকাবাসীর জন্য জেনেভা ক্যাম্প এক অস্বস্তির নাম। এই যে এটা মোহাম্মদপুর এলাকা অত্যন্ত একটা মাদকের ব্যবহার চলতেছে, যা পারিবারিকভাবে সামাজিকভাবে খুবই দরকার। সন্ধ্যার সময় অনেকে পথে হাঁটতে ভয় পায়, কখন কি অশ্লীলতা করে বসে তার কোনো ঠিক নাই। এইটা অবক্ষয় আসলে সামাজিক বা সরকারিভাবে এটা পদক্ষেপ নেওয়া দরকার। পুলিশ প্রশাসন তো মাঝে মাঝে হামলা দেয়, ওই ক্যাম্পের আশেপাশে থেকে মাঝে মাঝে ধরেও নেয়, আবার ওই একই অবস্থা হয়ে থাকে। কয়েকদিন পরে আজকে নিলে কালকে আবার লোকজন ওইরকম করে। একবার মেন গলির ভিতর দিয়েই সচরাচর একটা ওপেনই আছে, মাদকটা ওপেনভাবে চলতে আছে। ওই যে এই ক্যাম্পে কেউ তো ধরে না, পুলিশ ধরে না, ওপেনভাবে বেচা কিনা হইতেছে। এটা কেউ পুলিশও পদক্ষেপ নেয় না, কেউ নেয় না। তবে খুবই ক্ষতিকর আর কি, যা আসলে বলার মতো না। আর এই জায়গাটা অনেক খারাপ, একেবারে এই ক্যাম্পের কারণে আরো বেশি ক্ষতিকর। দীর্ঘ 54 বছর ধরে জেনেভা ক্যাম্পে বসবাসকারীরা পরিচয়হীন। বছরের পর বছর তারা ঠিকানাবিহীন। এই সময়ের মধ্যে এখানে যারা জন্মগ্রহণ করেছে শেকড় ছাড়া তারাও অস্তিত্বহীন। এখানে বসবাসকারীদের যেমন রয়েছে দুঃখ, ক্ষোভ, বেদনা, ঠিক তেমনি এই বিশাল এলাকাকে ঘিরে গড়ে উঠেছে অপরাধ চক্র। অস্ত্র, মাদক, চোরাচালানের অভয়ারণ্য এই জেনেভা ক্যাম্প। আজকের পর্বে আপনাদের সামনে আবার নতুন করে তুলে ধরব জেনেভা ক্যাম্প। চলুন আমাদের সঙ্গে। 52 বাজার 53 গলির গোলকধারায় হাঁটতে প্রেক্ষাপট এবার ঢাকা শহরের এক আতঙ্কিত এলাকায়। অন্ধকার, সরু গলি, কোথাও মেঘ আর রোদের আলোয় খেলা করছে এখানকার ব্যস্ত রাস্তা। অসংখ্য মানুষের পদচারণা এসব গলিতে। গলির এক প্রান্ত থেকে তাকালে হারিয়ে যেতে পারেন যে কেউই। 50টি গলির পথ ধরে হাঁটলে মনে হতেই পারে কোথাও হারিয়ে যাচ্ছে না তো। প্রেক্ষাপট এবার হেঁটেছে এসব গলির প্রতিটি মোড়ে, খুঁজে বের করেছে এখানকার জানা আর অজানা গল্প। সেসব গল্প হারিয়ে যায় অন্ধকার জগতের কালো থাবায়। 5 ফিট বাই 7 ফিট বা 7 ফিট বাই 8 ফিট একটা ঘরে বা 10 ফিট বাই 12 ফিট একটা ঘরে দেখা গেছে এই ঘরটাতে দুইটা পরিবার থাকছে। এবং যে কথাটা সত্য যে এই খুঁটারিটাকেই 2 ভাগ বা 3 ভাগ করা হচ্ছে, উপর দিক দিয়ে এবং নিচ দিক দিয়ে, অর্থাৎ পাটাতন দিয়ে উপরে আবার বেড়া দিয়ে নিচ দিক। ফলে দেখা গেছে যে এই যে আবাসন সংকট এইটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প 17 একর জমির উপর এই ক্যাম্প। উঁচু থেকে এই ক্যাম্পের দিকে তাকালেই দেখা যায় একটি ভবনের সাথে আরেকটি ভবন জড়িয়ে থাকে এভাবেই। এর মাঝেই বসবাস কয়েক হাজার পরিবারের। এই ক্যাম্পে যারা বসবাস করছে তারা আসলে বিভিন্নভাবে নিগৃহীত এবং তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। জেনেভা ক্যাম্পের আদ্যপ্রান্ত তুলে ধরতে প্রেক্ষাপটের ক্যামেরা এবার মোহাম্মদপুরে। গলিতে প্রবেশের দুপাশ জুড়ে অসংখ্য কাপড়ের দোকান। ভেতরে যেতেই দেখা মেলে একটি ছোট শহর গুছিয়ে রয়েছে এই ক্যাম্পে। শিশুদের পাশাপাশি বড়দের পছন্দের খাবারের চটপটির দোকান। অপরিচ্ছন্ন স্থান, বিক্রি হচ্ছে সামর্থ্য অনুযায়ী ফল। ছাপাখানার কাগজে ব্যস্ত কর্মীরা ছাপার কাজে। এদিকে মেরামতের কাজে তাতাল দিয়ে ঝালিয়ে নিচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্র। বিহারি ক্যাম্পের খাবার মানেই বিরিয়ানি আর মুস্তাকিমের চাপ। ভোজন রসিকরা ছুটে আসেন এখানকার সুস্বাদু বিরিয়ানি খেতে। আমরা সময় পেলে আসি, আমরা মাঝে মাঝে খাওয়ার জন্য এখানে আসি। আর তাদের খাবারটা মোটামুটি বিহারি তো ওদের আলাদা একটা আর্ট আছে, আমাদের যেটা বাঙালি খাবারদের মধ্যে একটু ডিফারেন্স, টেস্টি হয়, খেতে ভালো লাগে। ফুলের মালা সাজিয়ে বসেছেন দোকানি। পাশের দোকানে সাজানো বিভিন্ন মশলায় বানানো সুখ পান।
সুখ পানের দোকানের সুখী পান খেয়ে কতটা সুখী এখানকার বাসিন্দারা? ছোট বাসা, একটা বাসার মধ্যে আমরা 8 জন থাকি, অনেক কষ্ট বাবা। আর ক্যাম্পে তো যা ফেসিলিটি আপনারা তো দেখতেছেন, আপনারা অনেক জায়গা ঘুরছেন, ক্যাম্পের ফেসিলিটি আপনার দেখলেন, অনেক কষ্টর ভিতরে আছে। ক্যাম্পে তো অনেক সমস্যা আছে বাবা, কিন্তু আমরা তো নিরহ মানুষ আছি, যারা অফিসের মেন এরা যে দায়িত্বশীল আছে এরাই তো ধরেন কি কিছু করতেছে না, তো আমরা কি করব বলেন? ঘরের পাশেই ময়লার স্তূপ, দুর্গন্ধ চারপাশ, আলো অন্ধকারে বসবাস এখানকার বাসিন্দাদের ঘর এটি। ছোট্ট একটি ঘরের ভেতরে সিঁড়ি, একটি রুমে এভাবেই পাটাতন করে মাথা গোজার স্থান করে বাস করছে জেনেভা ক্যাম্পবাসী। আলোর মাঝে এই ঘরটিই শুধু না, অন্ধকার পথের সুড়ঙ্গ ধরে একটি ঘরে নেই বিদ্যুতের দেখা। প্রেক্ষাপটের ক্যামেরা দেখে দীর্ঘদিনের জমা কষ্টের কথা বলতে থাকে এখানকার নারী পুরুষরা। আমার অবস্থা অনেক খারাপ, বৃষ্টি আইলে আমি ঘুমাইতে পারি না। এরকম একটা ঘরের ভিতরে 5 জন থাকি, খাওয়া দাওয়া লোয়া সব এটাই মারাসে থাকি। হ্যাঁ, অনেক কষ্ট, পানি থাকে না, কারেন্ট থাকে না, অনেক কষ্টের মধ্যে থাকি। কষ্ট তো হয়, জার্নিং করতে হয়, জামায় আসা বাতাস পায় না, কারেন্ট থাকে না। এই সারাদিনে 3 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না কারেন্ট। অনেকই সমস্যা, সমস্যার সমাধান নাই। আর সমস্যা তো আছে, মারামারি, যে কোনো সময় যে কাউকে মারে দিয়ে চলে যায়, এগুলোর জন্য তো আমরা থাকতে পারি না। ব্যবসা পানি বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। অনেক কষ্ট বলতে কি কারেন্টের কষ্ট, মানুষের খাওয়া দাওয়া নিয়ে কষ্ট, ভালো খাদ্য নেই আমাদের এখানে, ভালো চাকরি বাকরিও নেই আমাদের এখানে, ভালো পানি নেই, আর নোংরা তো অবশ্যই আছে, ডাস্টবিন পরিষ্কার হয় না। একদিকে রাজনৈতিক অবস্থান, সামাজিক বিচ্ছিন্নতা এবং সুযোগ সুবিধার অভাব। মানে আপনি তো আবাসনের কথা বললেন, আবাসনের সাথে জরুরি একটা বিষয় হচ্ছে পানি ব্যবস্থাপনা, ময়লা নিষ্কাশন। তো এই জায়গাগুলিতেও কিন্তু কোনো ধরনের উন্নতি কিন্তু গত 30-40 বছরে হয়নি। পানির ব্যবস্থাটা লাইন আছে, সেখান থেকে সাব লাইন তারাই তৈরি করতেছে এবং সেখান থেকে তারা পানি নিয়ে জীবন ধারণ করার চেষ্টা করছে এবং সেটা অপ্রতুল। এমন না যে তারা চাইলেই খাবার পানির ব্যবস্থা করতে পারে, চাইলেই গোসলের পানি সম্পূর্ণ ব্যবস্থা করতে পারে। ব্যবস্থাটা ওই ব্যবস্থাপনায় এখনও সরকারও দিতে পারছে না, ওই ব্যবস্থার মানে একটা সুবিধা, আবার তার নিজেরাও এটাকে পারছে না, কারণ সরকারি পাইপলাইন থেকে তো এগুলি করতে হয়। বাসস্থানের নেই পর্যাপ্ত ব্যবস্থা, নেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের সরবরাহ। জেনেভা ক্যাম্প বাসিন্দাদের মাঝে দুঃখ জমে থাকলেও বহিরাগতদের সেবায় রয়েছে একটি গ্রুপের উদারতা, যে উদারতা বিপথগামী করছে পুরো ঢাকাবাসীকে। একটা জায়গার মধ্যে এভাবে মানে একটা এনক্লেভের মধ্যে এভাবে বন্দি রেখে আমরা আসলে তাদেরকে কতটুকু হিউম্যান রাইটস প্রোভাইড করতে পারছি। এবং এই যে আমরা বলছি যে সেখানে একেবারে নিত্য দিনের মানে বিষয় হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের ক্রাইম। ফর এক্সাম্পল ছিনতাই, হাইজ্যাকিং হচ্ছে, থেফট, এক্সটোরশন, ট্রাফিকিং, ড্রাগস, প্রস্টিটিউশন, সব ধরনের ক্রাইম কিন্তু ওখানে আমরা দেখতে পারি। এখন বিষয়টা হচ্ছে কেন তারা তাহলে এই ধরনের ক্রাইমগুলোতে জড়িয়ে পড়ছে। ফর এক্সাম্পল আপনি প্রথম থেকেই দেখেন যে একটা ফ্যামিলি লেভেলে যেই ধরনের সুবিধাগুলো পাওয়ার কথা তারা কি সেগুলো পাচ্ছে কিনা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। নাম সরওয়ার হোসেন। কিশোর বয়স থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে গড়ে তুলেছেন তার এই হস্তশিল্পের প্রতিষ্ঠান। 50টি পরিবারের কর্মসংস্থান গড়ে তুলতে শিল্পীর নিপুণ হাতে বিভিন্ন নকশা এঁকে তৈরি করছেন নারীদের জামা। তার বিরুদ্ধে হয়েছে মামলা, আর সেই মামলায় তিনি একজন মাদক ব্যবসায়ী, যার কাগজ আছে প্রেক্ষাপটের কাছে। আমরা কোনো মাদক ব্যবসায়ীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্বে জড়াইও না। হ্যাঁ, এখন সময় বিশেষ এরা যে এখানে মাদক বিক্রি করে ওই সময় আমরা একটু তাদেরকে বারণ দিই, তাছাড়া আমরা আর কোনো দিকে ওদের সাথে আমাদের কোনো দ্বন্দ্বে জড়াইনি, কোনো দিন হয়ও নাই।
কিন্তু কেন যেন আমার নামে এটা প্রতিহিংসার কারণ হিসাবে আমরা একটু ভালো চলতেছি, ব্যবসা লিগালভাবে করে আমরা খেটে খাচ্ছি, আমাদের নামে কোনো অভিযোগ নাই, কোনো মামলায় জড়াচ্ছি না, এই প্রতিহিংসার কারণে তারা হয়তো আমার নাম ইউজটা করেছে এবং আমাকে হয়রানি করার জন্য মামলা দিয়েছে। প্রেক্ষাপটের কাছে ছুটে আসেন ক্যাম্পের নারীরা। আমরা শোনেন, আমরা ভালো মানুষ, আমাকে পোলাপান ভালো, যারা মাদক ব্যবসা করে, যারা মার্ডার করে, হ্যাঁ না ভালো ভালো ছেলেকে ধরে করে লাভ আছে আপনাদের? হ্যাঁ, আমাকে কি আমরা এই সম্বন্ধে জড়িত আছি? ক্যাম্পের ভেতরে একটি ভবনের সন্ধান পাই আমরা। সরু সিঁড়িতে পা ফেলার উপক্রম যেখানে নেই, শত কষ্টে ডিঙিয়ে ৫ম তলার উপরে প্রেক্ষাপটের অনুসন্ধানী ক্যামেরা। ছোট্ট একটি ঘরে চলছে কারিগরি কাজ, শৈল্পিক হাতে চলছে এখানকার তরুণদের কারিগরি কাজ। সবাই ব্যস্ত, আশেপাশে তাকানোর সময় নেই তাদের। কারণ আমাদের কোনো আউটসাইড ইনকাম নাই, এটা দিয়ে আমরা চলি, পরিবার দিয়ে চালাই, আমার বউ বাচ্চা নিয়ে এগুলোই সব দিয়ে এগুলোই হয়। কারণ আমাদের কোনো আল্লাহর মধ্যে আমরা আজকে কোনো 2 নম্বর ব্যবসাও করি না, আর আমরা 2 নম্বর কোনো টাকা আমরা খাই না। 500 থেকে 600 টাকা আমরা আয় করতে পারি প্রত্যেক দিন, মানে কাজ করি। আর এই কাজের আল্লাহর রহমতে এখন মান মানে বাড়ছে, মানে কাজের বুঝলেন বিভিন্ন কোয়ালিটি আসে না, আমার কাজ সব অর্ডারই, মানে 1 লাইনের কাজ আছে। মাদক সাথে জড়িত হয়ে থাকে, টাকা ইনকাম করে ঠিক, কিন্তু তাদের মনে শান্তি নাই, সব সময় আইনের ভয় থাকে, আর্মির ভয়, পুলিশের ভয়। আর আমাদের শান্তিভাবে কাজ করতেছি, টাকা একটু কম কামাইতেছে কিন্তু শান্তি। কাম করে খায়, আর এই যে বাবা ব্যবসায়ীরা করতেছে এমন জুলুম করতেছে, এনে কাম করে আমি নিজে করতে পারি না, এর ভয় বাধার মধ্যে যেতে পারি না। অভিযান দিল, 3 বার রাতে কাম করছি, অভিযান দিচ্ছে, তারপরে বাসায় গেছে এনতে বুঝছেন। এই জায়গা অনেক করতেছি, আরাম সহজে করতেছে ওরা ভালো, আর আমরা খাটনি করে এই জায়গায় বাসায় যাইতে পারতেছি না। মাদক নিয়ে কি ভাবছে এখানকার সাধারণ বাসিন্দারা? প্রশাসন যদি ইচ্ছা করে কি মাদক মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকবে না, মন থেকে অন্তর থেকে 1 ঘন্টা লাগবে না, 1 ঘন্টা। পুলিশ যারা আছে তারা যদি চাইতো অনেক আগে একটা ভালো হয়েছে, ওরা বললে তো মারামারি লাগা দেয়, ওরা আছে টাকা গুন্ডা বাহিনী দিয়ে মারবে, বলে কি করবো। 8 জন, এই যে গত সপ্তাহে একজন, 9 জন মারা গেছে। এ মায়ের পিঠ, হিরোইন, বাবা, 2-3টা গরু আছে, কাজে ওদের পাবলিকের ক্ষতি হয়, পাবলিকের ঘর ভাঙে, পাবলিকের দোকান ভাঙে, পাবলিক কামে যাইতে পারে না, পাবলিক সময় মতন খাইতে পারে না, পাবলিকের জিনিসপত্র লুট হয়ে যায়। এটা আমি বলবার গেলে তো আমি কারো নাম বলবার যাই তাহলে তো আমি আর এই সমাজে থাকতে পারব না। জেনেভা ক্যাম্পের বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলে। গত 1 বছরে মাদক নিয়ে হত্যাকাণ্ড আর সহিংসতার খবরে নেড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ সেনাবাহিনীর অভিযানে আটক হয় মাদক ব্যবসায়ী থেকে অস্ত্রধারীরা। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভোর রাতে এবং সকালবেলায় কিছু সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে অনেকগুলো বোমা নিক্ষেপ হয় এবং কিছু গোলাগুলি হয় এবং কিছু দেশীয় অস্ত্র দিয়ে আপনার কোপাকুপি হয়, যে 1 জন লোক নিহত হয়। সেই কারণে আমরা আজ সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করি। উক্ত যৌথ অভিযানে আমার সাথে র্যাব ছিল, পুলিশ সদস্য ছিল এবং আমরা যৌথ অভিযান করে প্রথমে সন্দেহভাজন 34 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তারপর আমরা আমাদেরকে সেনা ক্যাম্পে এনে ওনাদের সবাইকে ভেরিফিকেশন করি। আমরা মূলত বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং আজকে সারাদিনের বিভিন্ন মিডিয়া কাভারেজ দেখে আমরা প্রায় 13 থেকে 14 জনকে আজকের এবং গতকালকের ঘটনায় শনাক্ত করতে সক্ষম হই এবং ফাইনালি আমরা ওই 14 জনকে গ্রেপ্তার দেখাচ্ছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা নির্দোষ হিসাবে পাই, বাকিদেরকে আমরা ছেড়ে দেই। গণমাধ্যমেও উঠে আসে এখানকার ভয়াবহতার খবর। প্রতিদিন খবরের কাগজে জায়গা হয় জেনেভা ক্যাম্প। কেন জেনেভা ক্যাম্প মাদক মুক্ত করা সম্ভব হচ্ছে না, কি তার কারণ? আমাদের গোয়েন্দা তৎপরতার কারণে কিন্তু তারা ধরা পড়ছে এবং অনেক সময় দেখা গেছে তারা একটা নির্দিষ্ট সময় পর জামিনে বের হয়ে আবার একই পেশায় জড়িত হচ্ছে। আমরা বারবার ওদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছি এবং কিছু ধরাও পড়ছে। তারপরেও ওই মাদক ওখান থেকে নির্মূল করা একটু সময় সাপেক্ষ বিষয় হলেও আমরা সেই চেষ্টা আমরা কিন্তু অব্যাহত রেখেছি। সাম্প্রতিক সময় মোহাম্মদপুর থানার বিরুদ্ধে উঠেছে অভিযোগ হেরোইন গায়েব থানা থেকে। ক্যাম্প বাসিন্দাদের কথার সূত্র ধরে প্রেক্ষাপট মোহাম্মদপুর থানায়।
অফিসার ইনচার্জ নেই। থানায় সেবা প্রত্যাশীদের অপেক্ষা। চাঞ্চল্যকর এই ঘটনার কাগজ প্রেক্ষাপটের হাতে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 100 গ্রাম হেরোইন উল্লেখিত। তাহলে প্রশ্ন, হেরোইন গেল কোথায়? আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন, সেটা নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটাও কিন্তু তদন্তাধীন রয়েছে। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়, কারো দ্বারা যদি আইনের বা নিয়মের ব্যত্যয় ঘটে থাকে সেটা অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। জেনেভা ক্যাম্পে কারা করছে মাদক ব্যবসা? তাদের নিয়ন্ত্রণই বা করছে কোন গডফাদার? আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও কি তারা শক্তিশালী? এমন প্রশ্ন খুঁজতে প্রেক্ষাপট পুরো জেনেভা ক্যাম্পের প্রতিটি অলিগলিতে রেখেছে অনুসন্ধানী ক্যামেরা, যেখানে উঠে এসেছে রমরমা ইয়াবা ব্যবসা আর প্রকাশ্যে হেরোইন সেবনের দৃশ্য। ক্যাম্পের ভেতরে হাঁটতেই একজন ডেকে ডেকে বিক্রি করছে ইয়াবা। কটা নিবে? 220 করে রাখবো, 220 টাকা রাখবো। বাসায় যাবো ভাই, আর তো এক শীর্ষ সন্ত্রাসীর নিয়ন্ত্রণে 11 গডফাদার, যাদের নিয়ন্ত্রণে 2 শতাধিক গ্রুপ। প্রো ক্রাইম এরিয়া হিসেবে যা যা সায়েন্স বা যা যা ফ্যাক্টরসগুলো কাজ করার কথা, ওখানে কিন্তু কিশোর গ্যাংগুলো অ্যাক্টিভ আছে এবং ক্রিমিনাল সিন্ডিকেটগুলো অ্যাক্টিভ আছে। এই যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে। তো ওইখানে যে আসলে এই ধরনের অস্ত্রগুলো মানে ছিল না বা এগুলো উদ্ধার করা হচ্ছে, সেগুলোই কি ওই অস্ত্র কিনা সেটাও তো আমরা বলতে পারছি না। তো এই বিষয়গুলো ওইখানে খুব কি বলবো অ্যাক্টিভলি কাজ করছে। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, যার নিয়ন্ত্রণে রয়েছে তেরেনাম বাবু ও জাহিদ মোড়ল। ক্যাম্পের 3 টেক্কা বুনিয়া সোহেল, চুয়া সেলিম, পিচ্চি রাজা, টুনটুন, ইমতিয়াজ ও নাদিম। এইরকম একটা জায়গাতে এতগুলো মানুষ, তার মধ্যে এখন তো বেশিরভাগই তরুণ প্রজন্ম, তারা টুকটাক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে আশপাশে। এর বাইরে তো তাদের আর কর্মসংস্থান কোনো সুযোগ নাই আপাতত। একটা জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী যদি তার কর্মসংস্থান না থাকে, তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চয়তা না থাকে, তাহলে তারা অপরাধের দিকে যাওয়ার একটা প্রবণতা তো থাকতেই পারে, এবং সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। তো কাজেই সেই আলোকেই আমি এই অপরাধ প্রবণতাটা, নিশ্চয়ই এটা আমরা কেউ চাই না, এটা দমানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো সবই নেওয়া উচিত। কিন্তু তার বাইরেও যে প্রশ্নটা থেকে যায়, যেটাকে যদি আপনি টেকসইভাবে সমাধান খুঁজতে চান, তাহলে এই যারা ওখানে আছে, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ নির্মাণ, এগুলো ব্যাপারে কিছু একটা ভাবতে হবে। এবং যেহেতু এখন তো ওরা অনেকেই বাংলাদেশের নাগরিক, তো সেই জায়গাটায়ও আমাদের দায়িত্ব আছে। যারা এখনও পাকিস্তানি, যারা ফেরত যেতে চায় পাকিস্তানে, তাদের ব্যাপারে পাকিস্তানের একটা দায় আছে। এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে এখানে মানবিকভাবেই বিষয়টাকে দেখা বাঞ্ছনীয়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। এখানকার বাসিন্দারা শত কষ্টের মাঝেও পরিবার নিয়ে সুখে থাকতে চায়। নাগরিকত্বের ভোটার কার্ড আর পাসপোর্ট হাতে পেলেও তারা চায় স্বাভাবিক জীবনে চলুক এই জেনেভা ক্যাম্প, যেখানে ক্ষতিগ্রস্ত হয় নতুন প্রজন্মের পথে হাঁটতে চলা ক্যাম্পের শিশুরা। জেনেভা ক্যাম্পের পরিবেশ বলতে মানুষ নিজেরাই নিজের পরিবেশটা নিজেই খারাপ করতেছে আর কি। যারা ভালো তাদেরকে মানুষ ভালোই বলবে, যারা খারাপ তাদেরকে খারাপই বলবে। এটা আসলে একটা জায়গার মধ্যে 10 জন খারাপ হইলে একজন তো ভালো বের হয়, এটাই হলো কথা। জেনেভা ক্যাম্পকে মাদকের স্বর্গরাজ্য আর অপরাধের অভয়ারণ্য বলতে চায় না এখানকার শিশুদের মাঝে আলো ছড়াতে চাওয়া এই বিদ্যাপীঠ। শতাধিক শিশুকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় এখান থেকে। যেহেতু এটা একটা জেনেভা ক্যাম্প, ঘনবস্তি রয়েছে, তো ঘনবস্তিতে কি হয়, অনেকগুলো মানুষ রয়েছে, তো সেই মানুষের ভিতরে আমাদের
কাজকর্মের সুযোগ সুবিধা নেই। তো এই কাজকর্মের সুযোগ না থাকার কারণে আমাদের ছেলেরা, ইয়াং জেনারেশনরা তারা অপকর্মতে লিপ্ত হচ্ছে। তারা জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তারা মাদক ব্যবসায় লিপ্ত হয়ে যাচ্ছে। কি করবে? এখন তো তার কাছে কোনো উপায় নেই। যদি কোনো সেক্টর থেকে একটা চাকরির সুযোগ দেওয়া হতো বা প্রকৃত শিক্ষিত বা আমরা উঠে নিজেকে তাড়াইতাম, তাহলে তো মানুষ পরিবর্তন আসতো। তো আলহামদুলিল্লাহ এই নিয়ে আমাদের আমার একটা পরিকল্পনা ছিল। আজকে 11 বছর থেকে আমি যুদ্ধে আছি, চালাচ্ছি যে আমাদের জেনেভা ক্যাম্প থেকে, এই ঘনবস্তি থেকে কিছু মানুষ প্রকৃত শিক্ষিত হোক। এই জন্য আমি এখানে কোচিং চালাচ্ছি, বাচ্চারা পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। পরিচালনাকারী শিক্ষকের নিবেদন, এই ক্যাম্পকে ভালো করুন, আমরা শান্তি চাই। এই জায়গা থেকে বের করে আনতে হলে বাংলাদেশ সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তাদের সমাজে যারা মাতব্বর বলেন বা সমাজকে যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের দায়িত্ব কিন্তু এর চেয়েও বেশি, অপরিসীম। তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার মধ্যে সে কী করে অ্যাডজাস্ট করে চলতে পারে, সে কী করে সরকারের সুযোগ সুবিধা নিয়ে নিজেদের সন্তানকে শিক্ষিত করতে পারে এবং মূল স্রোতধারার সাথে কিভাবে ক্রমান্বয়ে তারা যুক্ত হতে পারে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করে আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর পরাজিত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রয়েছে বেশ কিছু অমীমাংসিত ইস্যু। ৫ আগস্টের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা দৃশ্যমান। দুই দেশের কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেলেন। সেখানে দুই দেশের অমীমাংসিত ইস্যুতে দেখা গেছে ভিন্ন মত। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে। খানিকটা অগ্রগতি যদি আপনারা মনে করেন করতে পারেন। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে, এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এসে গেলেন, তখন এই বিষয়টা আবার আলোচিত হচ্ছে। এর আগে তাদের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তখনও বিষয়টা আলোচিত হয়েছে। আলোচিত হলেও কিন্তু এই বিষয়টা নিয়ে যে খুব একটা অগ্রগতি হয়েছে সেটা মনে করার কোনো কারণ নাই। এই বিষয়টা এখনও অনিষ্পন্ন হিসাবে এই দুই দেশের মধ্যে আছে। আমাদের 3টা বিষয় নিয়ে তাদের সাথে অনিষ্পন্ন বা ঐতিহাসিকভাবে এই 3টা বিষয় অনিষ্পন্ন থেকে গেছে। একটা হচ্ছে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়েছিল, যুদ্ধাপরাধ হয়েছিল, সেগুলোর ব্যাপারে তাদের ভূমিকা, দায় নির্ধারণ, যারা অবাঙালি পাকিস্তানি নাগরিক তারা বাংলাদেশে আছে, যারা ফেরত যেতে চায় তাদেরকে প্রত্যাবর্ষণ করা। আর তৃতীয়টা ছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে আমাদের সম্পদ ভাগাভাগির একটা বিষয় ছিল। এই 3টা বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত ঝুলে আছে। যদিও এর মধ্যে যুদ্ধের দায় নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন যে তারা ইতিমধ্যে 2বার এটা নিয়ে নিষ্পত্তি করে ফেলেছেন, আমার কাছে যেটা মনে হয় না। আর বাকি 2টো ইস্যুও কিন্তু এখনও আলোচনার মধ্যেই আছে। তো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন মিট করলেন তখন তারা কিন্তু বলেছে যে এটা নিয়ে তারা আলোচনা চালিয়ে দিতে আগ্রহী। ইসহাকদারের সফরের পর এই বিষয়টি সামনে এলো নতুন করে। এদের মধ্যে একটা বড় অংশের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে তারা পাকিস্তানে ফিরে যাবে এবং এই জন্য তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন, দাবি উত্থাপন করেছেন। এই দেশে যেমন দাবি উত্থাপন করেছেন, আন্তর্জাতিক মহলেও তারা এই বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছেন এবং তাদের ভিতরে এক ধরনের বিশ্বাস জন্মেছিল যে তারা পাকিস্তানে ফিরে যেতে পারবে। পাকিস্তান আসলে তাদেরকে আর গ্রহণ করেনি। আবার বাংলাদেশের
সামাজিক যে অবস্থাটা ছিল সেখানে তারা অ্যাডজাস্টও করতে পারছিল না। ফলে বাংলাদেশে তারা এক ধরনের পরিবেশের মধ্যে চলে গেল, যে পরিবেশটা সুখকর ছিল না, মানবিক ছিল না এবং মর্যাদাকর ছিল না। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল সেটা হচ্ছে যে আটকে পড়া পাকিস্তানিদেরকে তারা যারা আমরা বলি তাদেরকে আটকে পড়া পাকিস্তানি, তাদেরকে পাকিস্তান নিয়ে যান। এবং আমার যেটু মনে পড়ে যে কিছু একটা ছোট্ট একটা কমিউনিটি 90 দশকের প্রথম দিকে এদের মধ্য থেকে একটা গ্রুপকে পাকিস্তানে নেওয়া হয়েছিল, কিন্তু নেয়ার পরে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই সেখানে তারা খুব ভালো অবস্থায় থাকেনি এবং এটা একটা রাজনৈতিক বিষয় হিসাবে রূপান্তরিত হয় পাকিস্তানে। তারপর থেকে কিন্তু এই প্রক্রিয়াটা স্থবির হয়ে গেছে, এরপর আর বাংলাদেশ থেকে কেউ তারা যায়নি। 54 বছর ধরে কূটনীতির টাগ অব ওয়ারের শিকার এই মানুষগুলো কূটনৈতিক লাল ফিতায় বন্দী হয়ে আছে এদের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার। একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে যারা পাকিস্তান চেনেই না, এদেশের আলো বাতাসে বেড়ে উঠেছে তারা। এদের ন্যূনতম নাগরিক সেবা দিতে হবে, তা না হলে এই জেনেভা ক্যাম্প হবে বাংলাদেশের বিস্ফোরা। জেনেভা ক্যাম্পে বসবাসকারীদের ন্যূনতম নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এই এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে, অপরাধীদের আনতে হবে আইনের আওতায়। এই শহর, এই দেশ হোক সকলের বসবাসযোগ্য। আপনার চারপাশের যে কোনো সমস্যা আমাদের জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।